আমরা যারা ভাগ্য আর সময়ের আশীর্বাদে একাকিত্ব পেয়েছি, জীবনের রসদ খুঁজে পেয়েছি উপন্যাসে, কল্পনার জগতে। প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব এখন আমরা অনুভব করতে পারি উপন্যাসের কাহিনীতে। তো চলো আজকে আমরা শুনবো ছায়াস্পর্শ উপন্যাসের 15তম পর্ব। লেখিকা ইফরা জান্নাত, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি, তোমাদেরই প্রীতম। তাহলে আজকের পর্ব শুরু করা যাক। ইফরার চোখের পলক পড়ছে না। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে গর্তের পানে। ঘরের উত্তাপ বৃদ্ধি পাচ্ছে। ধীরস্তে নিজেকে স্বাভাবিক করতে একটু একটু করে এগিয়ে আসে ইফরা। একটুখানি ঝুঁকে দেখে মাটির দিকে। উপর হতে নিচ বরাবর একটা সিঁড়ি নেমেছে, তবে ভেতরে যে ঘুটঘুটে অন্ধকার। রেজা এগিয়ে আসলো, গলার স্বর কাঁধে নামিয়ে ডাকলো, বৌরানী। ইফরা নিজের ওষ্ঠের উপর আঙুল রেখে চুপ করার ভঙ্গি দেখে কথা বন্ধ করলো রেজার। রেজা থেমে গেল। ইফরা মাটির দিকে কান পেতে কিছু একটা শোনার চেষ্টা করলো। রেজা নিশ্চুপে অনুসরণ করে গেল ইফরাকে। ইফরা উঠে দাঁড়ালো, রেজার দিকে তাকিয়ে প্রশ্ন করল, ভেতরে কি চলছে? রেজার মস্তিষ্কে জ্যাম পড়েছে। কি করবে, কি বলবে? কোনো কাজ হচ্ছে না তার দ্বারা। ইফরা তার উত্তরের অপেক্ষা করল না। রেজাকে নিশ্চুপ দেখে আবারও বলল, আমি যেতে চাইছি সেখানে, নিয়ে চলুন। মাফ করবেন বৌরানী, এ কাজ আমি পারবো না। ইফরা পাত্তা দিল না রেজার কথায়। নিজ বুদ্ধিতে আস্থা রেখেই সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকলো সে। রেজার করণীয় কি বোঝে না। ইফরাকে আটকাবার উপায় একদম জানা নেই। পিছিয়ে যায় সে। ঘুটঘুটে অন্ধকার সিঁড়িতে, চোখে কিছু পড়ছে না। এত সময় যে শব্দ কানে আসছিল, সে শব্দ এখন আর কানে পাচ্ছে না। অন্ধকার পথ ধরেই একটু একটু করে এগিয়ে যাচ্ছে ইফরা। ভেজা মাটির স্যাঁতস্যাঁতে এক গন্ধ। তার জানা নেই কোথায় এগিয়ে চলছে সে। সিঁড়ি বেয়ে যত নিচে নামছে, শৈত্যপ্রবাহ বাড়ছে। অনুভূতি এমন যেন কোনো হিমাগারে ঢুকে পড়ছে সে। ভীষণ রকমের শীত শীত লাগছে। শরীরের প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে পড়েছে। বুকের বামে অবস্থিত হৃৎপিণ্ড তার ধুকপুক শব্দ বাড়িয়ে তুলছে। হৃদযন্ত্রের শব্দ যেন কানে এসে বাজছে। ইফরার মনে হলো জিনিসটা এখনই বেরিয়ে আসবে। এক একটা সিঁড়ি মারিয়ে প্রায় 38 খান সিঁড়ি পার করছে ইফরা। আরও বাকি, তবে শেষের দিকে সিঁড়িতে আলো চোখে পড়ছে। ভয় হচ্ছে না তার। এই যে অন্ধকার পথ পেরিয়ে এসেছে, সামনে কি রয়েছে এতেও ভয় করছে না। ইফরা কি এতই সাহসী? সে সাহসী নয়, তবে আজ ভীত নয় সে। কেন নয়? ওই লোকটা ভিতরে রয়েছে বলে। কি চলছে ভিতরে? মস্তিষ্কের একের পর এক প্রশ্ন ইয়ারফোনের তারের মতো প্যাঁচ পড়ছে। একের পর এক সিঁড়ি পেরিয়ে শেষ সিঁড়িতে পা রাখতেই চমকে ওঠে সে। ঘরের কিছুটা দৃশ্যমান হয় সামনে। এ যেন এক নতুন রাজ্য, মাটির নিচের তৈরি সাম্রাজ্য। তবে পুরো ঘরের শৈত্যপ্রবাহ মাত্রাধিক বেশি। যত গভীরে প্রবেশ করছে, শীতে জমে যাচ্ছে ইফরা। ঘরে প্রবেশ করতেই অবাকের সপ্তমে পৌঁছে যায়। চোখ ধাঁধানো এক সৌন্দর্য। এ কেমন সৌন্দর্য! মশালের লাল আলোতে ঘরের সৌন্দর্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। ঘরের জিনিসপত্র মাত্রাধিক সুন্দর, সব পরিপাটি সাজানো। দেখে মনে হচ্ছে কেউ যত্ন নিয়ে সাজিয়েছে। প্রতিটা ফার্নিচার মাটির তৈরি। ইফরা চোখ বুলিয়ে দেখল, ছোট নবাবের কক্ষের প্রতিটি জিনিসের এক পিস করে সাজিয়ে রাখা হয়েছে এই ঘরে। হঠাৎ এক পরিচিত কণ্ঠস্বর কানে এলো, হীরা, আমার রক্ত কমলিনী, আমার দহন রূপা, আমার সর্বনাশ তুমি মেয়ে। ইফরার ঠোঁটের ফাঁক গুলিয়ে বেরিয়ে এলো একটি নাম, ছোট নবাব। ঘরের মাঝে এক চেয়ার পাতানো, মাটির নয়, কাঠের তৈরি রাজকীয় এক চেয়ার হতে উঁকি দিল আরাধ্য। ইফরার চমকিত মুখটুকু একবার দেখে চেয়ার ছেড়ে এগিয়ে আসতে নিয়ে বলল, আমার অর্ধেকাংশ, আমার হৃৎপিণ্ডে বসত পাখি, আমার ঘরণী, আমার রাজ্যে আপনার স্বাগতম রানী। আপনি জানতেন আমি আসব? আরাধ্য কেমন করে জানি হাসল। এই প্রথম এত তাচ্ছিল্যের এক হাসির দেখা মিলল তার মুখে। লোকটা কি ইফরাকে তাচ্ছিল্য করল? আরাধ্য আবার বলল, কেমন অনুভূতি তোমার রানী? ইফরা উত্তর করল না। ঘাড় কিছুটা কাত করে আরাধ্যকে পাশ কাটিয়ে পিছনে তাকালো। কয়েকজন লোক মিলে কিছু একটা করছে। আরাধ্য তার দৃষ্টি সয়ে একবার ঘুরে তাকিয়ে ফুঁ দেয় ইফরার মুখে। শিরশির শীতল বাতাস মুখে লাগতেই আরাধ্যের দিকে সরল এক দৃষ্টি দিল ইফরা। মায়া মায়া মুখটা দেখে আরাধ্য মুচকি হেসে বলল, শীত শীত লাগছে তাই না? ইফরা আরাধ্যের চোখের দিকে তাকিয়ে থেকে বলল,
ওরা কি করছে? মাংস প্যাকেজিং করছে। দেখবে তুমি? ইফরা অপেক্ষা করল না, আরাতকে পাশ কাটিয়ে চলে গেল লোকগুলোর দিকে। চারজন যুবক বসে মাংস প্যাকেজিং করছে। বেশ যত্ন নিয়ে কাজ করছে তারা। ছোট ছোট অংশে ভাগ করে অ্যালুমিনিয়াম ফয়েলের প্যাকেটে সংরক্ষণ করছে। ইফরা লোকগুলোর কাছ থেকে জিজ্ঞেস করল, এসব কি কাজে লাগবে? সাপ্লাই হবে। মানে? আমদানি রপ্তানি পড়নি মেয়ে, ওইটাই হবে। বিদেশে পাঠানো হবে। লগে দেশের বিভিন্ন স্থানের চালান যায়। ইফরা শুনল। আরও কিছুটা সময় লোকগুলোর কাজ দেখে ঘরের আনাচে কানাচে দেখতে দেখল। হঠাৎ করে তার চোখে গিয়ে বাজল উত্তরে কোণের এক দেয়ালের দিকে। লাল ফোঁটা ফোঁটা রক্তের মতো কিছু একটা লেগে আছে সেখানে। ইফরার শান্ত মস্তিষ্কে আবারও প্রশ্ন উঠল, ওটা কি রক্ত? দক্ষিণা দেয়ালেও কয়েক জায়গায় এরকমের লাল ছোপ ছোপ দাগ। ইফরার মনে একের পর এক কৌতূহল জাগল। সে কি একবার ছুঁয়ে দেখবে রংটা? ইফরার ভাবনার মাঝেই আরাধ্য ডাকল, ইরা। ইফরার খেয়াল নেই। আরাধ্য এগিয়ে এসে গায়ে হাত দিতেই চমকে উঠল মেয়েটা। কে? চমকালে? আরাধ্যের গলা পেতেই স্বস্তির নিঃশ্বাস নিল ইফরা। আরাধ্য বলল, দাঁড়িয়ে তো অনেকক্ষণ, বসবে চলো। শীত লাগছে তোমার? ইফরা উত্তর করে না। এক ধ্যানে তাকিয়ে লোকগুলোকে দেখে। ঘরের কোথাও খেয়াল নেই লোকগুলোর। রোবোটিক্সভাবে কাজ করে চলেছে তারা। একবারও চোখ তুলে তাকাচ্ছে না। ইফরার ভালো লাগে। পুরুষগুলো তাকে দেখছে না, হয়তো ভয় দেখছে না। কেই বা চাইবে যে মৃত্যুকে নিমন্ত্রণ করতে। ইফরার গর্ব হলো, এই পুরুষ লোকের হাত হতেই নিজের নারীত্ব রক্ষায় বাঘের খাঁচায় পুরেছে নিজেকে। আচ্ছা, সব পুরুষ কি নারী লোভী? হয়তো নয়। সব পুরুষ এক হলে আরাধ্য কেন তাকে এখনো সুযোগ দিয়েছে? ইফরা এতদিনে কিছুটা হলেও লোকটাকে বুঝেছে। হঠাৎ ঘাড়ে কিছুটা ব্যথা অনুভব করল ইফরা। কিসের ব্যথা বোঝার আগেই অচেতন হয়ে পড়ল সে। আরাধ্য আগলে নিল তাকে। বেশ যত্নে এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল। রেজা এগিয়ে আসে। আরাধ্য হাতের ইঞ্জেকশন ছুঁড়ে দিল রেজাকে। রেজা বেশ দক্ষ হাতে তা ক্যাচ করল। আরাধ্য কোলে তুলে নেয় ইফরাকে। রেজা কিছু বলবে তার আগেই আরাধ্য ক্ষিপ্ত নজরে তাকায় তার দিকে। রেজা শুষ্ক ঢোক গিলে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে এক বেককল হাসি দিয়ে বলে, মানে ছোট নবাব, বলছিলাম কি, তোর বাপের বিয়া। রেজা থতমত খায়। লজ্জায় মাথা নুইয়ে নিলে আরাধ্য বলে, অকর্মণ্য রাম ছাগল, এক মায়ারে ঘোল দিতে পারো না বেটা তুমি? দুঃখিত নবাব। তোর নানির হেডা। আরাধ্য পেরিয়ে যায়। ভোর 5টা। চারদিকে রাতের কালো আঁধারি পাতলা হয়ে এসেছে। আকাশে হালকা নীলচে রং ফুটে উঠেছে। পাখিরা তখনও ঠিকভাবে জাগেনি, তবে মাঝে মাঝে টুকটুক করে দুই একটা ডাক শোনা যায়। আরাধ্য ইফরাকে নিয়ে ঘরে ঢুকেছে। মেয়েটা অচেতন। স্টপ ব্লিড 500 mg ইঞ্জেকশন আর স্লিপিং ড্রাগস দুটোর মিশ্রণে ইঞ্জেকশন পুশ করা হয়েছে ইফরাকে। আপাতত ঘুমাবে কিছু সময়। আরাধ্য বিছানায় শুয়ে দিল মেয়েটাকে। হাঁটু ভাঁজ করে মেঝেতে উবু হয়ে বসে তাকিয়ে রইল ইফরার মুখপানে। কিছু সময় ওভাবে থেকে ইফরার গালে হাত রেখে বলল, অতঃপর প্রেমে পড়িলাম। ভেবেছিলাম মোহ আচ্ছন্ন হয়েছে হৃদয়, সময় গোড়ালেই কাটিয়া যাবে। ভুল ভাবিলাম। আত্মাস্পর্শী বোকা হরণী তুমি মেয়ে, সারাবের থেকেও ভয়ঙ্কর তোমার নেশা। দৈনন্দিন ব্যস্ততায় ব্যস্ত জীবন। সময়কে হাতে ধরে রাখার উপায়ন্তর নেই মনুষ্য জাতির। সকালের লাল আভা কাটিয়ে দিনের আলো ধরণীর বুকে পড়তেই যেন ব্যস্ত জীবনের আরেকটি দিনের সূচনা হয়। রোজকার মতো আজও ফর্মাল গেটাপে তৈরি হয়েছে কাব্য। ঘড়িতে সময় তখন সকাল 10টা। কোকড়ানো চুলগুলো চিরুনিতে বেগ ব্রাশ করে সুন্দর করে সেট করে নিল ছেলেটা। কাজের চাপ বেড়েছে। চুল সেট করা হতেই কাব্য এসে দাঁড়ালো ঘরের কর্নারে পড়ে থাকা টেবিলের কাছে। নীল রঙের 3টা ফাইল পড়ে আছে এতে। 2টো খুনের, একটা ধর্ষণের। কাব্য এক এক করে 3 ফাইলে চোখ বুলিয়ে নিয়ে ধর্ষণ কেসের ফাইল হাতে ধরে কিছু একটা ভাবল। কাব্য ভাবে, ভাবে না। তার মন বলে হাতে আসা 3টা কেস যেন কোনো এক বিনি সুতার মালা, যার অর্থ একে অপরের সাথে সম্পৃক্ত। কাব্য ক্যালেন্ডারে তাকালো। আজ 26 এপ্রিল 2008। কাব্য বেরিয়ে গেল ঘর ছেড়ে। ভিকটিমের বাড়ি যেতে হবে তার। পুলিশ কোয়ার্টার হতে বের হতেই এক অপরিচিত মহিলার দেখা মিলল তার। মহিলার গায়ে সস্তার এক চাপা শাড়ি, পায়ে জুতো নেই, ধুলোবালিতে কালো রং ধারণ করেছে। নাক অব্দি লম্বা শাড়ির আঁচল মুখে লুকানো। কাব্য গেটের কাছে পা রাখতেই মহিলা হুড়মুড় করে এসে পা চড়াল তার। এসবে প্রস্তুত ছিল না কাব্য। কিছুটা ঝুঁকে মহিলার গায়ে হাত না দিয়ে
ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, এ কি, কে আপনি? মহিলা মাথা নিচে রেখে কাঁদুনে গাইছে, সাহেব, আমার স্বামীর লাশ খান নিবার চাই, আমার স্বামীর লাশ খান মরে দেন। কাব্য অসহায় মুখ করে বলল, আপনি পা ছাড়ুন, উঠুন। না স্যার, মোর স্বামীর লাশ মরে দেন, মুই হের দাফন করবার চাই, আমার স্বামীর শেষবার দেখবার চাই, মোর দ্বারে খবর আইছে, মোর স্বামীর লাশ তদন্ত করবার আনছেন। কাব্য মহিলার থেকে পা সরিয়ে নিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। মহিলা গলা ছেড়ে কান্না করতে করতে বলল, ও গো তালেম মিয়া, তুমি মোরে এমনি এতিম করবার পারলা, এখন মুই কই যামু, মোরে তুই কেমনে মইরা গেলা, ও তালেম মিয়া। কাব্যের বিরক্তির সাথে হাসিও পেল বটে, তবে নিজেকে সামলে চেহারায় গাম্ভীর্য ভাব এনে ডাকল, তিতাস সাহেব, তিতাস সাহেব। কনস্টেবল তিতাস দ্রুত কদম এসে প্রথমেই এক পা উঁচু করে কপাল হাতে ঠেকিয়ে সালাম ঠুকে বলল, কনস্টেবল তিতাস উপস্থিত স্যার। উপস্থিত গণনা তিতাসের এক অভ্যাস। কাব্যের মাঝে মাঝে মনে হয় সে নিশ্চয়ই কোনো স্কুলের শিক্ষক, আর এই তিতাস হলো তার ছাত্র। মনে না হওয়ার কারণ নেই, তিতাসের ব্যবহার ঠিক এমনই। কাব্য হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে কান্নারত মহিলার দিকে ইশারা করল, উনি কি বলছেন শুনে আমাকে ইনফর্ম করবেন, আমি বের হব। তিতাস লম্বা একটা টান টেনে জবাব করল, অবশ্যই স্যার। কাব্য বেরিয়ে গেল। সরকারি গাড়িতে চড়ে রওনা হলো মেঘার বাড়ির উদ্দেশ্যে। গাড়ি চলছে, মাথায় জটলা পেকেছে প্রতিটি রহস্যের। কাব্য সিটে গা এলেই কিছু একটা ভাবল, মাথায় একাধিক প্রশ্ন, উত্তর খোঁজা বাকি। হঠাৎ আগপাজ কিছু না ভেবেই ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা আব্দুল ভাই, এই গ্রামের মূল কাহিনী কি বলুন তো? আবদুল্লাহ আবদুল্লাহ গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে বলল, এই গ্রামের কাহিনী পুরো জন্ডি সাহেব। এর মূল কাহিনী আদতেও কারো জানা নেই। সবাই শুধু জানে খন্দকার বাড়ি আর মীরবাড়ির এক শত্রুতার কাহিনী, তবে সঠিক তথ্যের হদিশ নেই, কেউ জানলেও মুখ খোলে না। কাব্য হতাশার নিঃশ্বাস ছাড়ল, দু চোখ বুজে নিয়ে বলল, বুঝলেন ভাই, মামলায় ভীষণ রকমের ঘাবলা রয়েছে। এই মামলার নিষ্পত্তি মেটাতে ভীষণ খাটুনি হবে। মেঘার বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালো আবদুল্লাহ। কাব্য নেমে গেল, হাতে সেই নীল রঙের ফাইল, টিনে ছোট ছোট দুখানা ঘর। কাব্য দরজায় দাঁড়িয়ে ডাকল, কেউ আছেন? জাহানারা বেগম বেরিয়ে এলো। কাব্যের দিকে প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে থাকতেই কাব্য বলল, পুলিশ স্টেশন থেকে আসছে, মেঘার সাথে দেখা করতে যাচ্ছে। জাহানারা বেগম কাব্যের দিকে তাকিয়ে দেখল, ছেলেটার বয়স কম। কিছু সময় তাকিয়ে থেকে বলল, মেঘা অসুস্থ সাহেব, কথা কইবার পারবো না, আমি তার মা লাগি, আমারে বলেন। বেশি সময় নিব না। জাহানারা কথা বাড়াতে চাইল না। পুলিশ লোক তর্ক করা মানেই ঘাড়ে বিপদ রেখে আনা। কাব্যকে নিয়ে ঘরে এলো সে। মেঘা খাটের উপর বসা, ক্ষতস্থান শুকিয়ে উঠেছে মেয়েটার, কালো রঙের কেশ গুচ্ছে জটলা পড়েছে। জাহানারা বেগম একটা মোড়া এনে বললেন, বসেন সাহেব। কাব্য বসল। কিছু সময় চুপ থেকে ফাইলের সাথে মেঘার বিবরণ দেখে ডাকল, মেঘা। মেঘা চুলের উকুন তুলছে। কাব্যের ডাক শুনল কিনা বোঝা গেল না। কাব্য মোড়া আরো কিছুটা টেনে বসে আবারও ডাকল, মেঘা। এবারের ডাক কিছুটা জোরেই ছিল। মেঘা ভয়ে নিজেকে গুটিয়ে নিতে চাইল। জাহানারা বেগম দ্রুত এসে মেয়ের কাছে দাঁড়াতেই মেঘা ঝাপটে ধরল তাকে। কাব্য নিজেকে শান্ত করে বড় বড় নিঃশ্বাস টানল। মেঘার পুরুষে ভয়। কাব্য ব্যাপারটা মাথায় রেখেই প্রশ্ন করল, মেঘা শুনছ? মেঘা মুখে আঙুল রেখে চুপ থাকতে চাইল। কাব্যের মনে হলো কোনো এক অবুঝের সামনে বসেছে সে। মেয়েটাকে দেখে নিয়ে বলল, আমাকে একটু সাহায্য করো মেঘা। ওরা কে বা কারা ছিল, অনুরোধ রইল, বলো, তাদের শাস্তির প্রয়োজন। শাস্তি? শাস্তি শব্দটা শ্রবণে আসতেই হাততালি দিল মেঘা। খুশি খুশি হয়ে বলতে লাগলো, পাপীর শাস্তি হয়েছে, সে শাস্তি দিয়েছে, সে মহান, সে মহান। কাব্য ভ্রু কুঁচকে তাকালো। জাহানারা বেগম দ্রুত চেপে ধরলেন মেয়ের মুখ, শুষ্ক ঢোক গিলে ফেললেন কয়েকবার। কাব্য সব দেখে নিয়ে বলল, কার কথা বলছে সে? জাহানারা আমতা আমতা করল, মানে স্যার, মাই আর আমার মাথায় গন্ডগোল হয়েছে, ওই মেন্টাল না কি কয় হেইটা, সব উল্টাপাল্টা বকে। কাব্যের খটকা লাগলো, কিছু লুকাচ্ছেন? যে না সাহেব। কাব্য বুঝতে পারছে না এই ভিকটিমের পরিবারের সমস্যা কোথায়। এরা মুখ কেন খুলতে চাইছে না? তাদের মুখ খোলার প্রয়োজন, অথচ এরা নিশ্চুপ।
কাব্য হতাশ। তদন্ত সূত্রপাত মেলাতে হবে তাকে। কাব্য বসা ছেড়ে উঠল, তবে যাওয়ার আগে বলল, শাকে মাছ ঢাকবেন না, লস বই লাভ হবে না। আসছি। ঘড়ির কাঁটায় বেলা 12টা ছুঁই ছুঁই। ইফরা ঘুম ভাঙতেই দেখল আরাধ্য চেয়ারে বসে পা দুলিয়ে দুলিয়ে বই পড়ছে। বই পড়ছে বলতে সে কবি সাহেবের ভুল ধরছে। মোটা স্বরে কবিতা আবৃত্তি করছে। কাজী নজরুল করেছে ভুল, দাড়ি না রেখে রেখেছে চুল। ইফরার দিকে নজর পড়তেই বেশ বড় এক সালাম ঠুকে বলল, শুভ রাত, সকাল, দুপুর বউ। ইফরা নাক সিটকায়। আরাধ্য মুচকি হেসে এসে বসে বিছানার পর। কয়েক সেকেন্ড স্থির থেকে ধপ করে শুয়ে পড়ে ইফরার কোলে। মুখ লুকায় শাড়ির ফাঁকে নরম পেটে। বিশ্রী এক অভ্যাস। ইফরা প্রতিবার বিরক্ত হতে চেয়েও পারে না। আরাধ্য নেশাগ্রস্তের মতো বলে, ঘুম হয়েছে তোমার? ইফরা খাটের বাঁশিতে হেলান দিয়ে ঘড়ি দেখল। ঘড়ির কাঁটা 12টার ঘরে। নিজেই নিজের শরীরে একবার চিমটি কেটে আবারও তাকালো। সে একদম ঠিকই দেখছে। এত সময় ঘুমিয়েছে সে। আরাধ্য আবার বলল, ইরা। ইফরা উত্তর করে না। দুহাতে মাথা চেপে ধরে। ঝিমঝিম করছে মাথাটা। আরাধ্য ইফরার নরম পেটে আলতো ঠোঁটের স্পর্শ দিল। তবে আজ কোনো প্রতিক্রিয়া নেই ইফরার। আরাধ্য পিট করে ইফরার মুখের দিকে দেখে জিজ্ঞেস করল, কি সমস্যা মেয়ে? আপনি মানেই সমস্যা, সরুন। আরাধ্য মনে হলো ইফরার কথাটুকু শুনতে পায়নি। একদম গা ছাড়াভাবে শরীর ছেড়ে শুয়ে রইল ইফরার কোলে। ইফরা প্রশ্ন করল, সরছেন না কেন? ইচ্ছে নেই। ইফরা চুপ রইল। আরাধ্য উবু থেকে চিত হয়ে শুয়ে বলল, বেলা 12টা অবধি পড়ে পড়ে ঘুমালে মেয়ে। বলি, স্বামী সেবা কি তোমার পাঠ্য বইয়ে লেখা নেই? কথায় কথায় পাঠ্য বইটা নিয়ে কি বোঝাতে চান? সরেন তো। আমার ঘর, আমার বিছানা, আমার বউ, বউয়ের কোল, সব তো আমার। তুমি কে হে চেংড়ি, দূর দূর করছো? ইফরা ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকাবে, তখনই কিছুটা ব্যথা অনুভব হয় তার। কিসের ব্যথা বুঝতে পারছে না। মস্তিষ্কে জমাট বাঁধে। রাতে কি ঘটেছে? এত বেলা অবধি ঘুমানো, সব কেমন ধোঁয়াশা লাগছে তার কাছে। আরাধ্য বলল, গোসল দিবে? কেন? মুখ দেখে মনে হচ্ছে মাথা ধরেছে। গোসলের প্রয়োজন তোমার। এত বেলা অবধি ঘুমিয়েছিলাম, ডাকতে পারতেন। আরাধ্য উঠে বসল। পরনের গেঞ্জিটা টেনে টুনে নিয়ে বলল, কাল যেভাবে কোলে চড়েছিলে মেয়ে, আজ সকালে ডেকে দিলে তো ঘাড় মুচড়ে রক্ত নিতে। ইফরা অবাক হয়ে তাকিয়ে থাকল। আরাধ্য বলল, এই তোমার এই জিনে ভূতে নিতে চায় নাকি গো? না। তবে কাল কেন হামলে পড়লে আমার উপর? ইফরার কিছু মনে পড়ছে না। মাথার ব্যথা বাড়তি হচ্ছে। দুহাতে মাথা চেপে রাতের কথা মাথায় আনতে চাচ্ছে সে। আরাধ্য এক হাত বাড়িয়ে ইফরাকে টেনে বুকে এনে ফেলল। আলগালো খোপার বাঁধন। ছুটে যাওয়া চুলগুলো সযত্নে কানের পাশে গুঁজে দিয়ে বলল, তৈরি থেকো, খানিক বাদে আমি নিতে আসব। দুপুরের সূর্য কিছুটা হেলে পড়েছে। ঘরে প্রবেশকৃত রোদের তীব্রতা কিছুটা কমে আসছে। ব্যালকনির দরজা পেরিয়ে আসা আলোটুকুও ভেতরে আসছে না। পর্দা টেনে রাখা যায়। কে জানে দূরে কোন রাস্তা হতে মাইকের শব্দ আসছে। থেকে থেকে আবার একটা করে পল্লী গানও বেজে উঠছে। কিসের ঘোষণা হচ্ছে? সেসবে মনোযোগী নয় মানহা। চলন্ত ফ্যানের শীতল বাতাসে উড়ন্ত চুলগুলো বারবার আছড়ে পড়ছে তার মুখে। চুলগুলো ভীষণ অযত্নে রয়েছে। চুলে চুলে জটলা বেঁধেছে। পড়ার টেবিলে বসে রয়েছে মানহা। আনমনে কত কথার মিল খুঁজে চলেছে। ইদানিং আরাধ্য নামক মনের জমিতে রোপণ করা ছোট চারা গাছ আর বেড়ে ওঠার সাহস করছে না। করবে কি করে? মানহা যে তাতে নিয়মিত পানি দিচ্ছে না। কেন দেবে? কেন বারংবার নিজেকে কলুষিত করবে সেই লোকের জন্য? করবে না, একদম করবে না। রোজ নিয়ম করে এই কথাটা একবার অন্তত ভাবলেও, আরাধ্যের ছাড় দেখা মিললেও মনে চায় এক ঝড় ওঠে তার। মানহার কেউ নেই। বাপ নেই, মা নেই, কেউ নেই তার। সে যে মীর বাড়ির আশ্রয় বেড়ে ওঠা এক বরগাছা, বড় একখান গাছ আঁকড়েই বেঁচে থাকা তার। বিপদ আপদে এই বাড়ির লোক তাকে কতই না সাহায্য করছে। তবুও সে বেহায়ের মতো গিয়ে আরাধ্যের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলল। কেন করেছে সে? সেসব ভাবলেই নিজেকে নিজের ঘৃণা লাগে তার। মানহার কান্না পেল। রাগে নাকি ঘৃণায় তা বোঝার উপায়ন্তর মিলল না। মেয়েটা চোখ বুঝল। চেয়ারে পিঠ ঠেকিয়ে নিশ্চুপ রইল কিছু সময়। চোখের কোণে পানি কয়েক ফোঁটা গড়িয়ে পড়ল। মানহা হাতের তালুতে পানি মুছে নিল। চোখ খুলে বইয়ের শাড়ির মাঝ হতে একটা লাল রঙের ডায়েরি বের করল। ডায়েরিটা আরাধ্যের দেওয়া। ওই মানুষটার দেওয়া ছোট ছোট উপহারগুলো মানহার সযত্নে তুলে রাখত। মাঝে মাঝেই হাত বুলিয়ে নিজেকে প্রশান্ত করল।
যে বছর চাকরি ছেড়ে এলো সে বছর আরাধ্য ডায়েরি খান মানহার হাতে দিয়ে বলেছিল, ধর দেখি চিংড়ি। উফ, এই অপ্রয়োজনীয় জিনিসখান আনতেই আমার ঘাড়ের ব্যথা ধরে গেল। বাপু গো, কি ভারী। মানা ছো মেরে ডায়েরিটা নিয়ে ছুটে ঘরে এসেছিল। একটু লজ্জা পেয়েছিল হয়তো, একটা ধন্যবাদ অবধি দেওয়া হয়নি তাকে। মানা কলম হাতে নিল, ডায়েরির পাতা উল্টে গিয়ে থামল ৫৪তম পৃষ্ঠায়। তারিখ লিখল ২৬ এপ্রিল ২০০৮। হাত কাঁপছে। মানা কাঁপা হাতে কলম চালিয়ে লিখল, প্রিয় পুরুষ, দেখছেন আমি বিহীন আপনার একখান ঘর হইল, সাজানো গোছানো একটা সংসার হইল। আপনি মানুষটা অন্য কারো হইলেন। নৃত্যদিন আপনার দেহের উপরে লেপ্টে থাকা একখান উষ্ণ নারীত্বের অস্তিত্ব পাইলেন। রোজ নিয়ম করে আপনার প্রয়োজনীয় সকল জিনিস হাতের নাগালে আয়না দেওয়ার একটা মানুষ পাইলেন। মন খারাপে ২-৪খান কথা বলার একটা মানুষ পাইলেন। পাইলেন তীব্র মাথা ব্যথায় আপনার ঘন চুলে বিলি কাটা একখান নরম হাত। আপনি সব পাইলেন। অতঃপর আমাদের দূরত্ব বাড়িল। আমি গোটা জগতে একাকিত্ব বোধ করিতে লাগিলাম। এই যে খানিক সময় আগে চোখ বুঝাইয়া নিজেরে জিগাইলাম, যেজন চলিয়া যায় সেজন কি ফিরিবার লাগি যায়? মন আমারে উত্তরের বদলে প্রশ্ন করিল, যে গেল সে কি আসলেই আপন ছিল? আমি নিশ্চুপ থাকিলাম। ব্যতিব্যস্ত কোলাহল পরিপূর্ণ পরিবেশ হতে দূরে সরিয়া নীরবতা গ্রহণ করিলাম। সর্বোপরি আধার আচ্ছন্ন নিশীথের নিঃসঙ্গ চাঁদের পানে চাহিয়া নিজেরে নিজেই সান্ত্বনা দিলাম। সময় গেলে বুঝিলাম আমি বিষ পান করিয়াছি। ভালোবাসা নামক এক ভয়ঙ্কর বিষ আমার দেহের সর্বত্র গ্রাস করিতেছে। বুকের জ্বলনের প্রসাধনীর নাগাল ধরিতে ছুটিতে লাগিলাম। স্বার্থপর হয়ে এই বোকা মনরে অতি শক্ত এক পাথরে রূপান্তরিত করিতে চাহিলাম, অথচ হৃদয় মস্করা করিল। ২-১বার সুযোগের ফায়দা লুটে বলিল, সাঁতার না জানিয়া সমুদ্র পাড়ি দেওয়ার সাহস করিয়াছ নারী, তুমি ডুবিবে, পানি খাইয়াছ নিশ্চয়ই। আপাতত হয় নিজেই বাঁচো, নয়তো মৃত্যুই তোমার জন্য শ্রেয়। কলম থামালো মানহা, পাতা উল্টালো, ৫৫তম পৃষ্ঠায় লিখল, আপনি আফসোস করিবেন, জীবনের খাতায় বড় একখানা অধ্যায় লিখিবেন এই আফসোস শব্দ লইয়া। এক শ্যামকন্যার তীব্র ভালোবাসা অগ্রাহ্য করিবার শাস্তি স্বরূপ এক আফসোসের নিঃশ্বাস ফেলবেন আপনি। অতঃপর কথা থাকিল, দিন যাইবে, হায়াত কাটা পড়িবে, আপনার লাগি আহা মৃত্যু আমার হৃদয় পুড়িবে। থেমে গেল মানহা। কয়েক পাতা উল্টে আরাতের এক ছবি বের করে তাকিয়ে থাকলো এক দৃষ্টে। তারপর যথাস্থানে রাখল, আনমনে চোখের পানি ফেলছে। হঠাৎ আরাধ্য ঘরে ঢুকলো। তার আবার এসব অনুমতি লাগে না। যদিও মানহা তখন টেবিলে বসা, আরাধ্য একবার সেদিকে তাকিয়ে বিছানায় গিয়ে ধপ করে বসল। টুকি, টুক টুক টুকি। মানহার ভাবনা ভঙ্গ হলো। দ্রুত ডায়েরির ভাঁজে কলম রেখে তাকিয়ে বলল, আপনি? আরাধ্য বিছানায় আধশোয়া হয়ে বসে বলল, কি ভাবছিস? মানহা কান্না লুকাতে চাইল। আরাধ্য আর চোখে মেয়েটার ভেজা চোখ মুখ দেখে হতাশ হলো। নিশ্চুপে আরও কিছু সময় পর্যবেক্ষণ করে প্রশ্ন করল, মাওলার নিকট অভিযোগ ঠুকছিস? কি বলছিস? বিধাতা শুনছেন, আমি এক অভুক্ত প্রেমিকা বলছি। আমার স্বপ্ন সাজানো বারণ, আমি শোকে আধমরা, ইহা তার কারণ। আরাধ্য এক চোখ বন্ধ করে জিহ্বা কাটল। ধুর ধুর, আজকাল বড্ড সত্য কথা বলে ফেলছি। ছি ছি, শালা আমার মুখে গু পড়ুক। কথাগুলো বলেই নিজের কানে নিচে জোরে চিমটি কেটে মানহার দিকে তাকালো আরাধ্য। মানহা তার দিকেই ফালফাল করে তাকিয়ে আছে। মেয়েটা রাগ করেছে নাকি রাগ করবে বুঝল না আরাধ্য। বেককলা হাসি দিয়ে কথা ঘোরাতে বলল, ভাই মস্করা করেছি, মাহাইরি বলছে। আরাধ্যের মস্করায় পাত্তা দিল না মানহা। কড়া কণ্ঠে জিজ্ঞেস করল, কি মনে করে এসেছেন ঘরে? যা সালা, এই ঘটনা কখন ঘটল? মানহা ভ্রুযুগল একত্র করল। কি ঘটেছে? এই যে কেমন, এই যে কেমন জানি বিনা মেঘে বৃষ্টিপাত, লগে আবার পর পর একখান ভাব। কি বলছেন? আরাধ্য উঠে দাঁড়াল। বিছানা ছেড়ে টেবিলের দিকে এগিয়ে যেতে নিয়ে বলল, এসব আপনি আপনি কখন শুরু হয়েছে? হওয়ার প্রয়োজন ছিল। কারণ? মানহা টলমলো চোখে একবার আরাধ্যকে দেখে নিয়েই দৃষ্টি নামিয়ে বলল, কিছু লাগবে আপনার? কোনো কাজ আছে নিশ্চয়ই, বলুন, আমি করে দিচ্ছি।
প্রিয়জন না হয়ে প্রয়োজন হতে চাইছিস? ইরার হাওয়া লাগিয়েছিস গায়ে? সর্বস্ব হারিয়ে অন্তত আত্মসম্মানটুকু নিজের করে রাখতে দিন হারাতো ভাই। আর ছোট করবেন না আমায়। ইরার হাওয়া লাগেনি বলছিস? জি না। আরাধ্য চোখ বুজে আঙুলে কপাল চেপে ধরল। মানহা বলল, আপনার অনুমতির প্রয়োজন ছোট নবাব। প্রাপ্তবয়স্ক এক মেয়ের ঘরে বিনা অনুমতি প্রবেশ না জায়েজ। মানহা কথা বলেই মুখ ঘুরিয়ে নিল। আরাধ্য অলস কণ্ঠে বলল, ঘৃণা হয়? মানহা চুপ করে যায়। গলার কথাগুলো দলা পাকিয়ে আটকে আছে তার। আরাধ্য তার চোখের দিকে তাকিয়ে থাকল। কিছু সময় দেখে বলল, যে বিষে মরণ থাকে সে বিষ গ্রহণে এত ব্যাকুলতা কিসের? নেই তো। নেই? তাহলে পারু হতে চাইছিস কোন সুখে? মানহা দীর্ঘশ্বাস নিংড়ে ফেলায়। দেবদাস কি আপনি? হুম, আপনি তো দেবদাস না। তাহলে এখানে পারুর কোনো অস্তিত্ব নেই। আরাধ্য হাসল। মানহা আবার বলল, বিষ বৃক্ষ জড়িয়ে বেড়ে ওঠা বরগাছা চারা আমি। আমার মৃত্যু নিশ্চিত, তবে সময় সাপেক্ষ। আরত এবার উচ্চ শব্দে হাসল। আর একটু এগিয়ে মানহা ডায়েরির দিকে হাত বাড়াতেই পাশ থেকে ছোঁ মেরে তা সরিয়ে নিল মানহা। আরত তার বাড়ানো হাত ফেরত এনে মাথার চুল নেড়ে বলল, সিদ্দিক বাড়ির পুকুর ঘাটে ইরাকে নিয়ে চলে আসিস। হাঁস খেলা রয়েছে। কথা নড়চড় হবে না নিশ্চয়ই? উত্তরের অপেক্ষা না করে আরত উল্টো করে যায়। রীতিমতো গান গাইতে গাইতে বেরিয়ে যায় সে। তারে ধরতে পারলে মনো বেড়ি ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আটকুঠুরি নয় দরজাটা মধ্যে মধ্যে চরকা কাটা তার উপরে সদর কোঠা তার উপরে সদর কোঠা আয়না মহল তাই কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। মানহা মেঝেতে বসে পড়ে। দু হাঁটু শক্ত করে চেপে ধরে কেঁদে ওঠে। অযত্নে চুলগুলো চোখের কোণে পড়ছে। সেসবে খেয়াল করল না, সামলালো না নিজেকে। পুরো দুই এলাকার মানুষ জড়ো হয়েছে সিদ্দিক বাড়ির পুকুর ঘাটে। প্রতি বছর কর্মের শুরুতেই দুই গ্রামের মাঝে হাঁস খেলা আয়োজিত হয়। এই খেলাই সিদ্দিক সরকার পুকুরের ঐতিহ্য। এই একদিনই দুই গ্রামের লোকজন একত্র মিলিত হবার সুযোগ পায়। তা নয়তো সচরাচর দু গ্রামের মিলন নেই। মঞ্চ সাজানো হয়েছে। চেয়ারম্যান সাহেব ও খন্দকার বাড়ির কর্তা আজমাইন খন্দকার এসে বসল। পালাক্রমে এক একে তিনবার হাঁস ছাড়া হবে। নামানো হবে দুই দলের এক একজন সদস্য। যে দল ডুবন্ত হাঁস ধরে প্রথমে ডাঙায় উঠবে সে দল বিজয়ী। আরাধ্য আসল। পুকুর পাড়ের অতি পুরনো এক কাঁঠাল গাছের নিচে দাঁড়াতে রেজা একটা চেয়ার এনে দিল। আরাধ্য বসল। এদিক ওদিক তাকাতেই নজরে এলো উড়ান খন্দকার। আরাধ্য চেয়ারে গায়ে লেগে কিছু সময় তাকিয়ে থেকে বাঁকা হাসল। মাইকে ঘোষণা হলো। খেলা শুরুর কথা বলা হলো। পুকুরে দুই পক্ষের একজন একজন করে নামানো হলো। আরাধ্যের মনোযোগ নেই খেলায়। ফোনের পানে একবার কিছু একটা দেখে আশপাশ দেখল। কিছু একটা খুঁজে চলেছে হয়তো। দেখা মিলল না। পুকুরের দিকে একবার তাকিয়ে উঠে দাঁড়ালো। বাইক টেনে এসে থামলো মীর বাড়িতে। বেশি সময় লাগলো না। দৌড়ে সিঁড়ি বেয়ে ঘরের দরজা এসে ডাকল, ইরা। দরজা লাগানো ছিল। আর তো কয়েকবার ধাক্কা দিয়ে ডাকল, ইরা, এই ইরা। ইফরা দরজা খুলল। আর তো কপাল কুঁচকে বলল, সাজনি কেন বালদা? বলেছিলাম তৈরি হতে। ইফরা মাথা নিচু করে বলল, ভালো লাগছে না আমার। কি হয়েছে? মাথা ব্যথা করছে? ঔষধ নিয়েছ? ইফরা অবাক হয়ে দেখল আরাধ্যের ব্যাকুলতা। সামান্য ভালো লাগছে না বলাতে এত অস্থিরতা কেন? কথা বলছো না কেন? ভেতরে আসুন। ইফরা সরে দাঁড়াল। আরাধ্য গেঞ্জি খুলতে খুলতে খাটের কাছে গিয়ে বসল। বেড টেবিলের উপর হতে পানির গ্লাস হাতে নিয়ে পুরো পানি খেল।
ইফরা ফ্যান চালিয়ে পাশে এসে বসল। শুনছেন? শুনছি। আরতু তাকালো মেয়েটার দিকে। নাজুক হয়ে হাতের আঙুলে হাতের তালু ঘষছে। আরতু ইফরার কোলে মাথা রাখল। চুলগুলো টেনে দাও তো। ইফরা বাধ্য মেয়ের মতো চুলে হাত বুলাতে লাগল। খেয়েছেন সকালে? সময় হয়নি। তুমি খেয়েছ? ইফরা নিশ্চুপ থাকলো কিছুক্ষণ। আরতু কপালে ভাঁজ ফেলে বলল, খেয়েছ? খাওনি? হুম। আরতু উঠে বসল। ইফরার ঝুঁকে থাকা মাথাটা কিছুটা উঁচু করে বলল, কি হয়েছে? মানহাবুবু আপনাকে ভালোবাসে, তাই না? কবে জানলে? ইফরা উঠে গেল। এগিয়ে গিয়ে আয়নার কাছে দাঁড়িয়ে আরতের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, অনেক আগে, তবে নিশ্চিত ছিলাম না। আজ হয়েছ? আমি উত্তর চেয়েছি। আরত নিঃশ্বাস ছাড়ল। আলমারি থেকে খুলে একটা কালো রঙের শার্ট গায়ে জড়িয়ে নিয়ে ইফরার কাছে এসে দাঁড়াল। ইফরা বলল, বলছেন না যে? তাকে গিয়ে শোধালেই পারো। আপনার কাছে জানতে ইচ্ছুক। আরত চিরুনি হাতে তুলে নিয়ে বলল, আমি তোমার। আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন তোমার। তুমি ব্যতীত বাকি সব মূল্যহীন। ইফরা ফের শুধাল, আমি প্রয়োজনীয় আপনার কাছে? হুম। তবে? আরত চিরুনি রাখল। আবারও এগিয়ে গেল আলমারির কাছে। লাল পাড়ের এক কালো শাড়ি বের করে আনল। পরে এসো। ইফরা শাড়ির দিকে তাকিয়ে পরক্ষণে আরতকে দেখল। উত্তর করুন। আরত ঝুঁকে পড়ল। ইফরা পিছিয়ে যাওয়ার আগে কোমর চেপে ধরল। কি জানতে চাইছ? মানহাবুবুর জন্য মায়া নেই আপনার? নেই। আর? ইফরা সরতে চায়। আরত আরও কিছুটা চেপে ধরে। এক টানে শাড়ির কুচি খুলতে লজ্জায় মিইয়ে যায় মেয়েটা। দু চোখ খিচে বন্ধ করে বলল, কি করছেন? উত্তর করি, প্রশ্ন করো। আরত ধীরস্তে নামিয়ে দিল ইফরার বুকের আঁচল। ইফরার কথাগুলো সব কণ্ঠনালীতে আটকে গিয়েছে। আরত বেশ যত্নে শাড়ির কুচি করে ইফরার নাভির নিচে গুঁজে দেয়। আঁচল পেঁচিয়ে ধীরে ধীরে সামনে এনে বুকের উপর ছেড়ে দেয়। শাড়ি পরানো হতেই আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে বলে আরাধ্য। ইফরা ঘন পাপড়ির চোখ মেলে তাকালো আয়নায়। আরাধ্য একটা চিরুনি তুলে নিল। ইফরা লম্বা গোছের চুলে চিরুনি করে হাত খোপার চেষ্টা করলো কয়েকবার। হলো না। ব্যর্থ চোখে ইফরার দিকে তাকাতেই সে নিজেই হাত খোপা করে নিল। আরাধ্য মেয়েটাকে পা হতে মাথা অব্দি দেখল। কিছু বলল না। ইফরা বলল, ভালো লাগছে না আমায়? বলেছি বুঝি? ইফরা চুপ করে গেল। আরাধ্য মেয়েটার পা হতে মাথা অব্দি দেখে নিয়ে কপালে গাঢ় এক চুমু খেল। ইফরা অবাক হলো বটে। খানিক সময় নিশ্চুপ থেকে আরাধ্য সরে গিয়ে বলল, আমি উন্মাদ প্রেমিক নই, তবে তোমার নিকট এলেই আমি তৃষ্ণার্ত। আমি মাদকে আসক্ত মাতাল নই, তবুও তোমার নেশায় আমি আসক্ত। তুমি মেয়ে নিঃসন্দেহে জাদু করি, আর তোমার জাদুতেই বশ হয়েছি আমি। আরাধ্য থামল। ইফরার মনে হলো লোকটা কবি হলে মন্দ হতো না। মাঝে মাঝে দুই চারটা কথা শুনত সে। ইফরার আজকাল মনে হয় লোকটা খারাপ না। আরাধ্য বলল, যাই তবে? ইফরা ভাব নেয়। আরাধ্যের কথা তার শ্রবণ হলো না। আরাধ্য কিছুটা ঝুঁকে ইফরার মুখে ফুঁ দিল। আমায় ভাবছ? ইফরা নির্বিকার মুখে তাকালো। আরাধ্য বলল, যেতে হবে, চলো। অপেক্ষা করল না। ইফরার হাত টেনে বেরিয়ে গেল। অন্দরমহলের দরজা পের হতে আরাধ্যের কালো রঙের বাইকটা নজর এলো। আরাধ্য গিয়ে বসল। ইফরা বলল, বুবুকে ডাকবো? আরাধ্য চাবি ঘোরালো। প্রয়োজন নেই, তুমি এসো। ইফরা একবার সিঁড়ির দিকে তাকালো। আরাধ্য উল্টো ঘুরে তাকে দেখে নিয়ে বলল, আমার শালিকা এসেছে নিশ্চয়ই। আমার প্রহর গুনছে। তুমি আসবে নাকি আমি একাই চলে যাব? ইফরা মৃদু রাগান্বিত হয়ে বলল, যেতে পারেন, আমি যাচ্ছি না। উল্টো ঘুরে চলে যেতে নিবে তখনই আরাধ্য ডাকল, ইরা, হিংসে করছো? কেন? তবে এসো। কুঠুরির বন্দীদের অত্যাচার ধাপে ধাপে বাড়ানোর আদেশ আছে। প্রতিদিন নানা রকমের অত্যাচার করা হয় তাদের। বিনা খাদ্য পানিতে শরীরে অর্ধেক মৃতপ্রায় লোকের উপর পাশবিক নির্যাতন, সব যেন নির্দয় হৃদয়ের কাজ। নিয়ম মাফিক কারেন্টের শক দেওয়া হচ্ছে। ইরফাদের মায়া লাগে।
তবে এসব জানোয়ারের উপর মায়া করা ওই পাপের সামিল। মালিকের হুকুম আছে, মায়া থাকলে এই রাস্তা হতে সরে যেতে। এই একখান কাজেই তার সংসার চলে। ঘরে বৃদ্ধ মা, অবিবাহিত বোন, সব মিলে এই গোলমেলে জীবন তার। পরপর 3জনকে কারেন্ট শক দিয়ে 4 নম্বর জনের কাছে আসতেই থেমে যায় ইরফাত। লোকটা বয়স্ক, আসার কালে যেমন চেহারা ছিল তেমনটি নেই। তার অপরাধ কি জানে না ইরফাত। যে রাতে লোকটাকে আনা হয়েছিল সে রাতেই ভয়ে প্রাণ যায় যায় অবস্থা তার। প্রেসারের রুগী শুনেছে। দক্ষিণ পাড়ার খন্দকারের একদম কাছের লোক। ব্যবসায়ী কাজের সকল হিসাবকারী ছিলেন। লোকটাকে ধরে আনার কারণ কি তবে পারিবারিক শত্রুতা? লোকটা চেহারে নেতিয়ে আছে। ইরফাত হাতের তারটা মাটিতে রেখে লোকটার কাছে আসে। শ্বাস নেই, হার্টবিট চলছে না, নারীর রক্ত চলাচল বন্ধ। একে একে সব পরীক্ষা করে বুঝলো লোকটা পরলোক গমনকারী। ইরফাত সরে এলো, কারেন্টের সুইচ বন্ধ করে তারগুলো গুছিয়ে রাখল। শক দেওয়া বাকি লোকগুলো হুঁশে নেই। এত যন্ত্রণায় মরলেই ভালো, নয়তো পরবর্তী ভয়ঙ্কর আরও কিছু তাদের অপেক্ষায়। ইরফাত ফোন বের করলো, নাম্বার তুলে কাউকে একটা কল করলো। পরপর 2বার কল করলো, রিসিভ হলো। কুঠুরি হতে বেরিয়ে মাংস প্যাকেজিং রুমে এলো। কাজ প্রায় শেষের দিক। ইরফাত এগিয়ে এসে প্যাকেজিং চেক দিল। মাংসের ভিতরে বেশ অভিনব কায়দায় হেরোইন পাচার হয়। দেখে বোঝার উপায় নেই কোনো প্রকার। প্রতিটি বক্স চেকিং শেষে মশলার প্যাকেজিং চেক করলো। প্যাকেট মশলার হলেও এতেও হেরোইন রাখা। প্রতিটি কাজ চেকিং করলো। আজ প্রায় 26টা মাংসের বক্স সাথে 524টা মশলার প্যাকেজিং রাজধানী যাবে। ইরফাত হিসাব ঢুকল, অতঃপর ঘর ছেড়ে বেরিয়ে এলো। কালকুঠরির মেন দরজায় তালা দিয়ে বাগান পথে হাঁটা ধরল। আপাতত খেলা দেখতে যাবে সে। আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।